শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা আলোচনা করার জন্য আমাদের বিষয় চূড়ান্ত করেছি মহিলাদের বাত ব্যথা ও পঙ্গুত্বে করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের এটিএন নিউজ স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। বাত ব্যথা এই টার্মটার সাথে আসলে আমরা সবাই কম বেশি পরিচিত, ছোট থেকে বড়। বাত ব্যথা বলতে আসলে কি বুঝি সেটি দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে এই বাত ব্যথা মানুষের জীবনের কোনো না কোনো সময় মানুষ ভুগে থাকে। অনেকে এই বাত ব্যথাজনিত শারীরিক অক্ষমতায় ভুগতে ভুগতে মৃত্যুবরণ করতে পারে, অনেকে চাকরিচ্যুত হতে পারে, অনেকে বিছানায় পড়ে থাকতে পারে, অনেকে পারিবারিক সমস্যায় ভুগে থাকে। আসলে বাত ব্যথা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা চিকিৎসক আছি, বাত ব্যথা নিয়ে কাজ করি, এখানে আমরা সাধারণভাবেই বলে থাকি যে একটা রোগী বাতে আক্রান্ত বা বাত ব্যথাজনিত সমস্যা আক্রান্ত। কিন্তু যদি আমরা মেডিকেল টার্ম দেখি তাহলে বাত ব্যথা একটা বিশাল আপনার এরিয়া জুড়ে পরিব্যাপ্ত এবং অনেক ডিসঅর্ডার সমন্বয় হয়েছে বাত ব্যথাজনিত সমস্যা। যেমন আমরা জানি মেডিকেল টার্ম আর্থ্রাইটিস মিন্স জোড়ার প্রদাহ বা জোড়ার রোগ, শরীরের জোড়া যে কোনো দুটো হাড় যখন একসাথে হয়ে কোনো একটা মিলিত হয়েছে সেখানে একটা জয়েন্ট তৈরি হয়েছে। যেমন আমরা হাঁটু বলতে পারি, ঘাড় বলতে পারি, রিস্ট জয়েন্ট বা এলভো জয়েন্ট বা এই জোড়াগুলা। তো এই জোড়াগুলার যে কোনো প্রদাহ হচ্ছে আর্থ্রাইটিস। আবার এই আর্থ্রাইটিস যদি আমরা টাইপস দেখি, মোর দেন মানে প্রায় 200-র মতো আর্থ্রাইটিস বিভিন্ন রকম প্রকারভেদ আছে। তারপরে হচ্ছে আমাদের যে স্নায়বিক বিভিন্ন রোগ আছে, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, নিউরাইটিস, ডায়াবেটিস জনিত আপনার নিউরোপ্যাথি, নার্ভের বিভিন্ন প্রদাহ, নার্ভ যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, ধরেন কোনো কারণে যদি কম্প্রেশন হয়, যেমন সায়াটিকা আমরা প্রায় শুনি বা বলে থাকি। তারপরে হচ্ছে মাংসপেশির বিভিন্ন প্রদাহ, যেমন মায়ালজিয়া বা মাংসপেশির বিভিন্ন রোগ, যেমন মায়োপ্যাথি। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি এই যে ডিসঅর্ডারগুলা। তারপরে হচ্ছে আপনার অন্যান্য সিস্টেমিক ডিসঅর্ডার, যেমন আমরা যদি কার্ডিওভাস্কুলার চিন্তা করি, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারও কিন্তু আপনার শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে, কারো বুকের ব্যথা হতে পারে, কারো পায়ে রক্ত চলাচলজনিত সমস্যায় ব্যথা হতে পারে, হাতে রক্ত চলাচলজনিত সমস্যা ব্যথা হতে পারে। কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার থেকে আপনার বিভিন্ন ডিসেবিলিটি আসতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো এই বাত ব্যথা আসলে অনেক রোগের আলাদা আলাদা, প্রত্যেকটা রোগকে আমরা চিকিৎসা বিজ্ঞানীরা আইডেন্টিফাই করতে পারি এবং তখন আমরা সেটা বলি যে গ্রসলি যদিও বলি বাত ব্যথা, বাট আমরা রোগকে বলে থাকি যেমন অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি, পিএলআইডি বলে থাকি, সায়াটিকা বা বলে থাকি আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস। এইভাবে প্রতিটা মেডিকেল টার্মে কিন্তু আমরা আইডেন্টিফাই বা ডেফিনেশন দিয়ে থাকি রোগীগুলার। আচ্ছা, এই যে বাত ব্যথা হচ্ছে সেটি হওয়ার প্রবণতা কাদের বেশি হয়ে থাকে? মহিলাদের বেশি হয় নাকি পুরুষদের বেশি হয়ে থাকে? জি ধন্যবাদ, এইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এবং অনেকেই আমার কাছে এই প্রশ্নটা করে। জি স্যার, বাত ব্যথা বা শারীরিক এই জাতীয় অক্ষমতা, ব্যথা বেদনা কাদের বেশি হয় তুলনামূলক? আমাদের যে স্টাডিটা আছে, এই স্টাডিটার মধ্যে যদি আমরা মহিলাদের কথা চিন্তা করি, যারা একটু বয়স্ক, মোর দেন 40 এবং তার উপরে, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আবার যদি আমরা বয়সের ক্ষেত্রে ইয়াংদের কথা চিন্তা করি, তাহলে ইয়াং পুরুষদের আবার বেশি হয়ে থাকে। এর দুইটা কারণ। এর মূল কারণটি হচ্ছে আপনার প্রফেশনাল মানে পেশাগত কারণ। আপনি যদি বয়স্ক 40-এর উপরে নারী এবং পুরুষ কম্পারেটিভ স্টাডি করেন, তখন নারীদের বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। এর কারণটা হচ্ছে তাদের জীবন দশায় যে তাদের যে ফিজিক্যাল যে চেঞ্জগুলো আসে, ধরেন কাজের ক্ষেত্রে হতে পারে, খাবারের ক্ষেত্রে হতে পারে, চলাফেরার ক্ষেত্রে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে, সেটা
40 আপ বা 40 পরে গিয়ে একটা বড় আকারে প্রভাব পড়ে। যেই প্রভাবের কারণে দেখা যায় যে বয়স্ক মহিলাদের এই শারীরিক হাঁটু ব্যথা বলেন, কোমর ব্যথা বা অস্টিওপোরোসিস বা পেইন, ব্যথা বেদনা, শারীরিক কষ্ট, যেটা আমরা বলি পিএলআইডি বা বিভিন্ন ডিসঅর্ডার, এটা কিন্তু বয়স্ক মহিলাদের বেশি হয়। পক্ষান্তরে কম বয়সী পুরুষরা কিন্তু কাজের ক্ষেত্রে তাদের ভারী কাজগুলো বেশি করতে হয়। ধরেন যে কোনো ইন্ডাস্ট্রির কাজ বলেন, দৌড়াদৌড়ির কাজ বলেন, পুরুষ কিন্তু গ্রস কাজগুলো বড় করে, মানে এবং হেভি ওয়েট লিফটিং এই কাজগুলোই সাধারণত করে তুলনামূলক মহিলাদের তুলনায়। মহিলারাও কাজ করে, বাট তাদের কাজটা হচ্ছে হয়তো ছোট ছোট কাজ, বাসার কাজ হতে পারে, অফিসিয়াল ডেস্ক জব হতে পারে, মুভমেন্টটা তাদের মানে তাদের প্রেশার বা ফিজিক্যালি তাদের অত একটা প্রেশার দিতে হয় না, ওই তুলনায় পুরুষের প্রেশারটা বেশি হয়। তখন পুরুষ বিভিন্ন আঘাতজনিত সমস্যায়, কাজের ওয়ার্ক হ্যাজার্ডের কারণে, আর্গোনমিক্যাল সমস্যার কারণে ইয়াং পুরুষরা বেশি ভুগে থাকে। আচ্ছা, আপনি ইতিপূর্বে বলেছেন যে শরীরের কোন কোন অংশে বাত ব্যথা হয়ে থাকে। আমরা যদি একটু বিস্তারিতভাবে জানতে চাই যে কোন কোন অংশে আসলে মহিলারা বাত ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। ধন্যবাদ। মহিলাদের কমন সমস্যার মধ্যে যেই রোগগুলো আমরা সবচেয়ে বেশি পাই এবং বয়স হওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে হাড় ছিদ্রি হওয়া রোগ। আচ্ছা, এই অস্টিওপোরোসিস সাথে অস্টিওআর্থ্রাইটিস একটা ওতপ্রোতভাবে জড়িত। অস্টিওপোরোসিস হচ্ছে প্রতিটা হাড় বা বোনসে হয়ে থাকে, আর অস্টিওআর্থ্রাইটিসটা হয়ে থাকে জোড়াগুলোতে, যেমন হাঁটু, কোমর, ঘাড়, অন্যান্য জায়গায়। তো বয়স বাড়ার সাথে সাথে যেহেতু মহিলাদের হরমোনাল ডেফিসিয়েন্সি হয়, আপনি জানেন যে ফিমেল বিভিন্ন হরমোনগুলো আছে, এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাদের বডিতে। বন্ধ হয়ে গেলে তখন অস্টিওব্লাস্টিক মানে হাড় গঠন হওয়ার প্রবণতাটা কমে গিয়ে হাড় ছিদ্রি হওয়া বা ক্ষয় হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। পাশাপাশি তাদের জীবন দশা, যেমন একটা মহিলা যখন বড় মানে বৃদ্ধ হয়, তাকে কিন্তু তার মার ভূমিকা পালন করতে হয়, পারিবারিক অনেক কাজ করতে হয়, খাবার দাবারের ইস্যু থাকে। তখন দেখা যায় যে তাদের এই যে ফিজিক্যাল যে চেঞ্জটা আসে, ধরেন একটা ইয়াং মেয়ে যখন সে বিয়ে হলো, তার একটা বাচ্চা হবে, আফটার ডেলিভারি একটা, দুইটা, তিনটা বাচ্চা, অনেকের অনেক বাচ্চা বা বেবি থাকতে পারে। তো তাদের যে বডিতে একটা চেঞ্জ আসে ফিজিক্যালি, এই চেঞ্জগুলোর কারণে আমরা বলি বায়োমেকানিক্যাল চেঞ্জ আসে। এই চেঞ্জগুলোর কারণে কমন সমস্যা মেরুদণ্ড হয়, একেবারে কমন। একটু বয়স হলেই কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত সমস্যা তারা ভুগে থাকেন। হরমোনালে যেটা আমরা বলছি অস্টিওপোরোসিস জনিত সমস্যা ভুগে থাকেন। তখন দেখা যায় সারা শরীরে ব্যথা, প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা, প্রতিটা মানে হাড়ে ব্যথা এবং হাড়ের সাথে মাংসপেশি ব্যথা, এবং যেটা আমরা বললাম যে পিএলআইডি বা সাইটিক জনিত সমস্যা, আর্থ্রাইটিস যেটা মেরুদণ্ডে যখন হয় স্পন্ডালোসিস ডেভেলপ করে। এবং দেখবেন বয়স একটু বেশি হলে একটু হাইট কমে আসে। ধরেন কারো যদি 5 ফিট 3 ইঞ্চি হাইট থাকে একটা মহিলার ক্ষেত্রে, একটু 40 বা 50 গেলে সে একটু 1 ইঞ্চির মতো হাইটটা কমে আসে, ডিউ টু ওই অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস, হাড় ক্ষয়জনিত সমস্যা। এগুলো একেবারেই কমন মহিলাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তাছাড়া আমাদের পারিবারিক যে ব্যবস্থা বাংলাদেশে, আপনি খেয়াল করবেন মহিলারা চেষ্টা করে একটু ভালো খাবার পুরুষদেরকে দেওয়ার জন্য, বাসার ছেলেকে একটু ভালো খাবার দেওয়ার জন্য, এবং আমাদের বাবা যারা আছেন তাদেরকে একটু ভালো খাবার দেওয়ার জন্য। তারা কিন্তু তুলনামূলক খাবারে কিন্তু এখানে তাদের একটু ঘাটতি থাকে। তারা চেষ্টা করে পরিবারের অন্য সদস্যকে খুশি রাখার জন্য। তখন দেওয়া যায় যে নিউট্রিশনাল যে খাবারগুলো তাদের দরকার, ভালো খাবার, আমরা যদি বলি বিভিন্ন প্রোটিন, আমাদের ভালো ফ্যাট বা আপনার ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার তারা কিন্তু কম খেয়ে থাকে। তো এই প্রবণতাটা কিন্তু তাদের উপরে একটা প্রেশার আসে। এবং আমরা বলছি ফুল লাইফ স্টাইলে তাদের খাদ্য ঘাটতি, তাদের বডির উপরে এই যে তারা যেহেতু আমাদের মার ভূমিকা পালন করে, তো এই টোটাল প্রসেসটার কারণে বয়স বাড়ার সাথে সাথে তাদের এই শারীরিক ডিসেবিলিটিগুলো অনেকাংশে চলে আসে। এবং দেখা যায় বেশিরভাগ মহিলাই আপনার ব্যথা বেদনাজনিত সমস্যা ভুগে থাকেন। আরেকটা হচ্ছে আপনার জেনেটিক্যাল ফ্যাক্টর একটা দায়ী। মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস স্পেশালি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, অ্যানাদার আর্থ্রাইটিস আমরা বলি, অনেকগুলো আর্থ্রাইটিস আছে আসলে কম্পারেটিভ স্টাডিতে মহিলাদের বেশি হয়ে থাকে। মানে বেশিরভাগই জেনেটিক্যালি তারা
অটোইমিউন ডিসঅর্ডারগুলো ব্যথাজনিত সমস্যা মহিলারা বেশি ভুগে থাকে। তো এটার কারণে মহিলাদের বয়সের সাথে এই সমস্যাটাও আপনার দেখা দেয়। এবং ব্যথা বেদনার আরও বিভিন্ন কারণ, যেমন আমরা খেয়াল দেখছি যে বিভিন্ন ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সিগুলা, তো আমাদের মা বোনরা সাধারণত বাসায় থাকে বা অফিসিয়াল জবগুলো করে, তারা কিন্তু বাহিরে রোদে ওইভাবে জব তাদের কম। তো কম্পারিটিভলি দেখা যায় যে তাদের এই ভিটামিন ঘাটতিগুলো, যেমন আমরা যদি বলি যেই বয়সে আমাদের সূর্যের আলো দরকার এটা তারা পাচ্ছে না, তখন দেখা যায় তাদের শরীরে অস্টিওপোরোসিস খুব দ্রুত ডেভেলপ করে। খাবারের ঘাটতি আমরা যেটা বললাম, তো ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি থেকেও তাদের কিন্তু ব্যথা বেদনাগুলা সাধারণত কমনলি হয়ে থাকে। অন্যান্য ডিসেবিলিটি, ধরেন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত সমস্যা, স্পেশালি মহিলাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজগুলো কমন, ইনফেকশন জনিত সমস্যাগুলো কমন। এই সকল সমস্যা থেকেও কিন্তু তাদের এই আপনার ব্যথা বেদনা সমস্যা বেশি হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আরো। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আচ্ছা, দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম মহিলাদের বাত ব্যথা ও পঙ্গুত্বে করণীয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এবার জানতে চাইব যে আপনারা আসলে ডায়াগনোসিস কিভাবে কনফার্ম হয়ে থাকেন? আপনাকে ধন্যবাদ। একটা মহিলার যখন ব্যথাগুলা নিয়ে আমাদের কাছে আসে, অনেক সময় তার হাঁটু ফুলে নিয়ে আসে, প্রতিটা জোড়া ফুলা নিয়ে আসতে পারে। অনেক সময় রুগী আমাদের কাছে হুইল চেয়ারে আসে, অনেক সময় স্ট্রেচারে আসে, অনেক সময় আপনার যে একেবারে কুজো হয়ে মানে 2-3 জন অ্যাটেন্ডেন্স ধরে আমাদের কাছে নিয়ে আসে। তো অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ফিচার যে তার কমপ্লেইনটা কি, সে কি কোমর ব্যথার কথা বলছে বা পা ব্যথার কথা বলছে, এবং আগের কোনো কোমরবিডিটিস আছে কিনা। যেমন অনেক সময় তাদের বিভিন্ন রোগ থাকতে পারে, যেমন শ্বাস প্রশ্বাসজনিত রোগ, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস থাকতে পারে। এই জাতীয় কোমরবিডিটিস বা উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগগুলা আছে কিনা, এগুলো আমরা দেখি যে রোগগুলোর সাথে সম্পর্কযুক্ত। অনেক সময় দীর্ঘমেয়াদী কিছু ঔষধ আছে যেটা মহিলাদের, যেমন কন্ট্রাসেপটিভ পিল, এটা তারা নিয়ে থাকে বা বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে থাকে। এগুলোর সাথে আমাদের কিন্তু চিকিৎসার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। এবং যেটা বলছি, বয়স একটা ফ্যাক্টর, কোন বয়সে। এবং অনেক সময় কিছু মহিলাদের আপনার হিস্টেক্টমি করা হয়, জরায়ু ফেলে দেওয়া হয় বিভিন্ন ডিজিজ ডিজঅর্ডারের কারণে। এগুলো আমরা কমনলি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হয় রুগীদের। এগুলো আমরা ফাইন্ড আউট করি রুগীর ক্লিনিক্যাল ফিচারের সাথে সম্পর্ক দেখে আমরা ফিজিক্যাল বিভিন্ন এক্সামিনেশন করে থাকি। ফিজিক্যালি আমরা বিভিন্ন টেস্ট, যেমন স্ট্রেট লেগ রাইজিং টেস্ট বা প্যাটেলার এপ্রিহেনশন টেস্ট, যেটা ফিজিক্যাল এক্সামিনেশন করার পর আমাদের কাছে যদি মনে হয় হ্যাঁ উনি কোনো অটোইমিউন ডিসঅর্ডারে ভুগে বা উনি কোনো আঘাতজনিত সমস্যায়, বা তার ওই যে বলেছি হিস্টেক্টমি বা পড়ে গিয়ে, বা ওনার পেশাটা কি ছিল, উনি কি আগে হাউসওয়াইফ ছিল নাকি ব্যাংকার ছিল, নাকি সে একজন শ্রমিক ছিল যে হয়তো গার্মেন্টসে জব করতো, এই যে হিস্ট্রিগুলার পাশাপাশি আমরা তাকে প্রয়োজনে বিভিন্ন ব্লাড টেস্ট দিয়ে থাকি। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা বিভিন্ন আর্থ্রাইটিসগুলো আইডেন্টিফাই করতে পারি, ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আমরা দেখতে পারি, তার অন্যান্য ভাইটালস যে অর্গানগুলো আছে, স্পেশালি কিডনি, লিভার বা হার্ট, এগুলা ফাংশনিং ঠিক মতো করছে কিনা এগুলো আমরা দেখি। এবং কমনলি যে জিনিসটা আমাদের দরকার, এক্সরে। যে কোনো একটা ব্যথা বেদনা রোগীর ক্ষেত্রে, আপনার আর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রে কমন মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের কিছু ইনভেস্টিগেশন টুলস প্রয়োজন, তার মধ্যে এক্সরে কমন। দ্বিতীয়ত হতে পারে আমরা অনেক সময় কিছু সিটি স্ক্যান, এই জাতীয় টেস্টে যেতে পারি। এবং সবচেয়ে বেশি আমরা এখন হয়তো ইউজ করে থাকি যে এমআরআই বা ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, এই টেস্টটা। এই এমআরআইটা করার মূল কারণ আছে। এমআরআই আপনি যদি হ্যাজার্ড দেখেন অন্য ডায়াগনোসিসের ক্ষেত্রে, রেডিওলজিক্যাল, এক্সরে বা সিটি স্ক্যানের ক্ষেত্রে, সেক্ষেত্রে এমআরআইটার হ্যাজার্ড নাই বললেই চলে। এক্সরে যেমন রেডিয়েশন হ্যাজার্ড থাকে, সিটি স্ক্যানও সেম, দিস ইজ অলসো এক্সরে। সেক্ষেত্রে এমআরআই আপনার হ্যাজার্ড নেই। এবং এমআরআইয়ের মাধ্যমে আমরা যে কোনো খুব ডিপ কোনো ডিসঅর্ডার, ডিজিজ বা কোনো সমস্যা যদি বডিতে থাকে সেটা কিন্তু খুব সহজেই
আইডেন্টিফাই করতে পারি, যদিও একটু তুলনামূলক এক্সপেন্সিভ, বাট আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে এমআরআই ট্রিটমেন্ট মানে ডায়াগনোসিস খরচটা অনেকাংশেই কম। তো এই টোটাল প্রসিডিউর, বিভিন্ন টেস্ট, ব্লাড টেস্ট এবং ফিজিক্যাল এক্সামিনেশন, রোগীর আগের হিস্ট্রি, কোমরবিডিটিস মিলিয়ে আমরা আসলে রোগী আইডেন্টিফাই করে থাকি যে এই রোগী কী সমস্যার কারণে আমাদের কাছে আসছে, সেটা কি ব্যথাটা কেন হচ্ছে, বা ডিসেবিলিটি যেটা আমরা বলি পঙ্গুত্ব। অনেক সময় একটা রোগী দুপা প্যারালাইসিস নিয়ে আসতে পারে, বাট আপনি যদি ব্রেন সিটি স্ক্যান এমআরআই করেন কিছু পাবেন না, বা মেরুদণ্ড কিছু নাও পাওয়া যেতে পারে। তো এই জন্য আমাদেরকে ডিসঅর্ডার বা ডিসেবিলিটি যেটা আমরা বলছি পঙ্গুত্ব, এই পঙ্গুত্বর কারণ নির্ণয় করতে হয়, এবং কারণগুলা যখন আমরা পেয়ে যাই তখন কিন্তু আমাদের চিকিৎসাটা দিতে সেটা খুব সহজেই আমরা রোগীকেও বোঝাতে পারি যে এই পদ্ধতিতে গেলে আপনি দ্রুত ভালো থাকবেন এবং দীর্ঘমেয়াদী ভালো থাকবেন। আচ্ছা, চিকিৎসাটা আসলে কিভাবে দিয়ে থাকেন আপনারা বাত ব্যথার জন্য? বাত ব্যথা রোগীদের আসলে একটা কমন একটা প্রবলেম হচ্ছে এই রোগীগুলো দীর্ঘমেয়াদী ভুগে থাকেন। ধরেন একটা ডিজঅর্ডার তৈরি হতেও তো বছরের পর বছর লাগে। দুই একটা কেস হয়তো আমাদের কাছে আসে যে হয়তো অ্যাক্সিডেন্টাল, পড়ে গিয়ে হয়েছিল মানে কোনো একটা স্লিপ কেটে বা উঁচু স্থান থেকে ধরেন, বা কাজের ক্ষেত্রে যদি এই জাতীয় কোনো কমপ্লেইন না থাকে তাহলে আমরা এই রোগীগুলোকে চিকিৎসার দুইটা ধাপে ভাগ করে থাকি। একটা হচ্ছে আপনাকে মানে টেম্পোরারি ক্ষণস্থায়ী ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে লং টার্ম দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। এই যে টেম্পোরারি ট্রিটমেন্টের মধ্যে রোগীর যেটা হয়, অনেক সময় রোগী খুব কষ্ট নিয়ে আসে আমাদের কাছে, সিভিয়ার পেইন। অনেক সময় রোগী বলে স্যার আমার পাটা কেটে ফেলেন বা হাতটা কেটে ফেলেন, এবং এত তীব্র ব্যথা, ঘুমাতে পারছে না সে, পারিবারিকভাবে অশান্তি তৈরি হচ্ছে সবাই। তো তাকে এই ম্যানেজমেন্টটা আমাদের ইমিডিয়েট দিতে হয়, এবং এই ম্যানেজমেন্টটা দিতে গেলে আমরা যারা রিহ্যাব ফিজিও নিয়ে কাজ করি, উই হ্যাভ লটস অফ টুলস। আমাদের কাছে বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে, যে ইলেকট্রোথেরাপিগুলা লাইক এস প্যাথিডিন মরফিন, মানে আপনাদের অন্যান্য ডাক্তাররা যেমন তাদের পেইন কমানোর ক্ষেত্রে লোকাল যেমন আপনারা লোকাল ইউজ করেন দ্রুত পেইন কমানোর জন্য, প্যাথিডিন মরফিন বিভিন্ন নার্কোটিক্স ড্রাগসও দেওয়া লাগতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই জাতীয় কোনো ড্রাগসের প্রয়োজন নেই। আমাদের অনেক ইকুইপমেন্ট আছে যেটা আপনার লোকালি পেইন কমিয়ে ফেলতে পারি। আমি যেমন উদাহরণ দিই, যেমন ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর আমরা ইউজ করি। ধরেন কারো সায়াটিকা পেইন বা কোমর তীব্র ব্যথা বা হাতের তীব্র ব্যথা, আমরা যখন এই ইলেকট্রোথেরাপিটা দেই ইনস্ট্যান্ট পেইনটা কিন্তু কমে যাবে, এবং যতক্ষণ কন্টিনিউ করে পেইনটা কমে যায়। তো আমরা এই টেম্পোরারি পেইন কমানোর বিভিন্ন টুলস আমরা ইউজ করে থাকি, এবং কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা হাতে ইউজ করে থাকি, ম্যানুয়াল থেরাপিগুলা। এটা দিলে টেম্পোরারি পেইনটা কমে আসে, এবং রোগীকে পেইনের কারণটা যখন আমরা বুঝিয়ে বলতে পারি, রোগী সে কারণ অনুযায়ী নিজেও ট্রাই করে, রোগীকে রেস্টের প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে একটা প্রাইমারি এবং টেম্পোরারি বা ক্ষণস্থায়ী একটা শর্ট টার্ম ট্রিটমেন্ট আমরা দিই। আর লং টার্ম ট্রিটমেন্ট যেহেতু এই রোগীগুলা রেগুলার পেইন হয়তো আবার আসতে পারে, এবং পেইনের কারণে চলাফেরা বন্ধ, অনেক সময় তার নামাজ পড়া বা অফিসে যাওয়া এগুলা বন্ধ হয়ে যেতে পারে, অনেক সময় হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, বিছানায় পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা লং টার্ম অনেক ক্ষেত্রে হসপিটালাইজড করি, আমরা হাসপাতালে রেখে পুনর্বাসন, বিভিন্ন এক্সারসাইজ, পাশাপাশি প্রয়োজন আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট, ধরেন কারো ভিটামিন ডিফিসিয়েন্সি থাকতে পারে, মিনারেল ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেগুলো আমরা দিয়ে থাকি। বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ এগুলো আমরা রোগীকে দিয়ে থাকি, এবং লং টার্ম আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে যেগুলো আমাদের প্রতিটা প্রদাহ, ধরেন কারো আর্থ্রাইটিস হয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেকগুলা জোড়া একসাথে হয়, তো প্রতিটা জোড়ার প্রদাহ কমাতে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করি। যেমন ওজন থেরাপি একটা কমন, আমি বোঝানোর জন্য বলছি আপনাকে। ওজন থেরাপি কিন্তু আমাদের বডিতে প্রদাহ কমায়। ফার ইনফ্রারেড থেরাপি, এইগুলো হচ্ছে ওভারঅল ফুল বডিতে অ্যাট এ টাইমে দেওয়া যায়, তা আমরা সেটা কমাতে পারি। যেমন আমাদের মাইক্রোওয়েভ ডায়াথার্মি অ্যানাদার থেরাপি আছে, যেটা হচ্ছে ধরেন কারো কোমরে প্রদাহ হচ্ছে বা পেইন হচ্ছে, কোমর ব্যথার জন্য তখন আমরা প্রদাহটা কমিয়ে ফেলতে পারি, এবং পাশাপাশি তাকে আমরা মেকানিক্যালি বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ডিকম্প্রেশন, যার যেটা প্রয়োজন অ্যাকর্ডিং টু তার ডায়াগনোসিস, যদি সায়াটিকা হয় তার ক্ষেত্রে একরকম,
যদি আর্থ্রাইটিস হয় তার ক্ষেত্রে আরেক রকম, যদি মাসেল পেইন হয়, রোগ ভেদে আমরা বিভিন্ন এক্সারসাইজ, পাশাপাশি বিভিন্ন সাপ্লিমেন্ট এবং ইলেকট্রোথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট মানে একটা মানুষের ক্ষেত্রে। আপনি জানেন মহিলাদের কমন লাইফস্টাইল হচ্ছে ওনারা পাতলা জুতা অনেক ইউজ করে, ট্রু, আবার অনেকে আছে খুব হিল জাতীয় জুতা ইউজ করে, তো তাকে এটা কারেকশন করা। অনেক মহিলারা বাসায় জুতাই ইউজ করে না, ইউজ করতে চায় না, তো জুতার যে একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার, এটা নিয়ে আমরা কিন্তু বারবার কথা বলছি, তো তাকে বুঝানো। আবার অনেকের হচ্ছে গার্মেন্টস প্রবলেম, ধরেন খুব পোশাক আশাক জনিত প্রবলেম, অনেকের শোয়ার ক্ষেত্রে প্রবলেম, মানে যে সকল বালিশ যদি উঁচু বালিশ ব্যবহার করে, যদি অনেকে আছে বিছানার প্রবলেম, ম্যাট্রেসের সমস্যা, এটা অনেকে হয়তো ফোমে শোয়ার ট্রাই করে বা অনেকে ফ্লোরিং করে, অনেক মহিলারা আছেন, তো তাদেরকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে এটা কিন্তু বের করে আনি যে তার লাইফস্টাইলটা আসলে কেমন, সে কিভাবে চলে, তার বাসার শোয়ার পরিবেশটা কেমন, বিছানাটা কেমন, তার গার্মেন্টসগুলো সে যে ইউজ করে সে এটাতে কোনো হ্যাজার্ড তৈরি করতেছে কিনা, পেশাটাকে আমরা আইডেন্টিফাই করি, সে কি কম্পিউটারের সামনে বসে থাকে কিনা সারাক্ষণ, বা সিনিয়র বাসায় কি কাজ করে সে, তো এই টোটালটা আমরা আইডেন্টিফাই করে এট এ টাইমে যেমন পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেই, শর্ট টার্ম, লং টার্ম, পাশাপাশি তার টোটাল আবার আর্গোনমিক্স কারেকশন করে লাইফস্টাইলকে মডিফিকেশন করে যখন রুগীকে বুঝিয়ে দিতে পারি। এবং খাবার একটা ইস্যু থাকে, খাবারটাও আমরা যখন মানে কারেকশন করি যে আপনার এই খাবারগুলো বাদ দিবেন, এই খাবারগুলো অ্যাড করবেন, তো এই যে টোটাল হোলিস্টিক একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য রুগী কিন্তু জীবন দশায় সুস্থ থাকতে পারে, বা তার যেই এবিলিটিগুলো আছে বা হারানো এবিলিটি বা চলাফেরা অক্ষমতাগুলো মানে হয়েছিল, এগুলা কিন্তু তাকে আবার সক্ষম করে তোলা সম্ভব। আমাদের থিমই হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ যেন জীবন দশায় বিছানায় না পড়ে থাকে, শুয়ে বসে না থাকতে হয়, আরেকজনের উপরে যেন নির্ভরশীল না হতে হয়, যেন সে মরণ পর্যন্ত সে কর্মক্ষম থাকতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য এবং আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই আমাদের আলোচনা থেকে মহিলাদের বাত ব্যথা নিয়ে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।